আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান, বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় বার কাউন্সিল রিটেন পরীক্ষার্থীগণ, আজ আমি আলোচনা করব ড্রাফটিং নিয়ে। আপনাদের রিটেন পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা নিয়ে সমস্যা হয় সেটা হচ্ছে ড্রাফটিং, আর এরপরে হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন অর্থাৎ সমস্যামূলক প্রশ্ন। তো আজ আমি ড্রাফটিং নিয়ে আলোচনা করব। ড্রাফটিংয়ের মধ্যে আবার বিভিন্ন ধরনের ড্রাফটিং আছে, যেমন ফৌজদারি মামলার ক্ষেত্রে আপনার ড্রাফটিং থাকে সাধারণত ফৌজদারি মামলা দায়ের, তারপর হচ্ছে জামিন, ডিসচার্জ ইত্যাদি। আবার দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দেওয়ানি মোকদ্দমা দায়ের, লিখিত জবাব অর্থাৎ আরজি, লিখিত জবাব, বিভিন্ন ধরনের আবেদন। আর এই সবগুলো ড্রাফটিংয়ের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে ফৌজদারি মামলা দায়ের অথবা দেওয়ানি মোকদ্দমা দায়ের। এই যে ফৌজদারি মামলা ও দেওয়ানি মোকদ্দমা, এই দুটো বিষয় আমরা একসাথে আলোচনা করব আজ। অর্থাৎ একটা ঘটনা থেকে কিভাবে আপনার একটি ফৌজদারি মামলা দায়ের করা যায়, আবার ওই ঘটনা থেকে কিভাবে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করা যায়, সেটাই আমি খুব সহজভাবে আপনাদেরকে সামনে উপস্থাপন করব। অর্থাৎ আজকের এই ড্রাফটিং ক্লাসের মাধ্যমে মূলত আপনারা একই সাথে দেওয়ানি মোকদ্দমা এবং ফৌজদারি মামলা দুটো বিষয়ই শিখতে পারবেন। মামলা দায়েরের জন্য যে আর্জি পেশ করতে হয় বা যে অভিযোগ পেশ করতে হয়, সেখানে আমরা দেখব যে যে সিকোয়েন্সটা থাকে অর্থাৎ যে ধারাবাহিকতা থাকে, সেই ধারাবাহিকতাটা মনে রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন অনেক কিছু কিন্তু আপনার মতো করে লিখতে পারবেন স্বাধীনভাবে। অর্থাৎ আমরা যেটাকে বলি হচ্ছে বানিয়ে লেখা বা কাল্পনিকভাবে লেখা, কিন্তু যে ফরম্যাট থাকে সেই ফরম্যাটটা কিন্তু সবসময় একই রকম হবে। তার মানে আপনাকে ড্রাফটিং শিখতে হলে, বিশেষ করে আরজি বা অভিযোগ দায়েরের জন্য যদি আপনি ড্রাফটিং শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ফরম্যাটটি শিখতে হবে। সেই ফরম্যাটটি নিয়ে আমি প্রথমে আলোচনা করব। প্রথমে আমি একটি ফৌজদারি মামলায় কি কি বিষয় থাকে বা কি কি বিষয় উল্লেখ করতে হয় সেটা আমি আলোচনা করব। আপনি কোর্টে একটি মামলা দায়ের করবেন, যেটাকে আমরা বলি সিআর মামলা অর্থাৎ কমপ্লেইন রেজিস্টার কেস। এই সিআর মামলায় আপনি যে অভিযোগগুলো পেশ করবেন সেটা সন্নিবেশিত হবে ধারাবাহিক কিছু তথ্যের ভিত্তিতে। যেমন প্রথমে আপনাকে আদালতের নাম উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনি যে আদালতে মামলাটি দায়ের করছেন সেই আদালতের নাম। এখানে আপনারা খেয়াল করবেন যে অনেকেই সংক্ষিপ্তভাবে লিখে থাকে, আবার অনেকেই পূর্ণাঙ্গ রূপ লিখে থাকে। যেমন বিজ্ঞ সিএমএম সাহেবের আদালত ঢাকা, অনেকে লিখে থাকেন বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা। আবার অনেকেই এভাবে লিখে থাকেন যে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা। অর্থাৎ কোন আদালতের এখতিয়ারাধীন সেটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে। যদি এরকম হয় যে মহানগর এলাকার কোনো থানার অধীনের কোনো ঘটনা নিয়ে আপনি মামলা দায়ের করতে চাচ্ছেন, তাহলে আপনাকে সিএমএম বরাবর মামলাটি দায়ের করতে হবে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি কিভাবে বুঝবো যে এটা সিএমএম এর আদালতে দায়ের করতে হবে, কেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে নয়? মূলত হচ্ছে এই মামলা আপনার হচ্ছে আমলে নেওয়ার ক্ষমতাটা সিএমএম সাহেবের আছে, উনি এটা বন্টন করে দেন। কিন্তু যখন আপনি উল্লেখ করবেন তখন এই সিএমএম বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথাই উল্লেখ করতে হবে। এখন খেয়াল করেন, এই যে আপনি আদালতের নাম উল্লেখ করলেন, সেখানে আপনি কোন থানার মামলা সেটা পাশে কিন্তু ছোট্ট করে উল্লেখ করে দিতে পারেন। যেমন গুলশান আমলি, তার মানে এই মামলাটা হচ্ছে গুলশান থানাধীন এলাকার একটা ঘটনা নিয়ে। আদালতের নাম যখন আপনি উল্লেখ করলেন, তারপর আপনাকে উল্লেখ করতে হবে হচ্ছে মামলা নম্বর। অর্থাৎ এখানে একটি ফৌজদারি মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি মামলা নম্বর উল্লেখ করতে হবে। তবে মামলা নম্বর কিন্তু আপনি দিতে পারবেন না। আপনি লিখবেন মামলা নম্বর, কিন্তু সেখানে ফাঁকা রাখতে হবে। কেন ফাঁকা রাখতে হবে? কারণ আপনি তো এটা কেবল ফাইলিং করছেন। এই মামলাটা যখন গ্রহণ হবে অর্থাৎ আমলে নেবে, তখন সেখানে একটা মামলা নম্বর পড়বে, তার আগে এটা ফাঁকা থাকবে। এজন্য আপনি লিখবেন সূত্র সিআর মামলা নং লিখে ফাঁকা রেখে তারপর অবলিক সাল উল্লেখ করবেন, যে সালের মামলা। যদি আপনি এখন মামলা দায়ের করেন তাহলে 2026 সালের মামলা। তাহলে আমরা দ্বিতীয় যে ধাপটা সেটা কি শিখলাম, যে আদালতের নামের পরেই হচ্ছে মামলা নম্বর উল্লেখ করতে হয়, আর মামলা নম্বরগুলো দিতে হয় এভাবে সূত্র সিআর মামলা নং ফাঁকা রেখে সাল উল্লেখ করতে হয়। তারপর হচ্ছে ধারা, আপনি কোন আইনের কোন ধারায় মামলাটি করছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। যদি আপনি দণ্ডবিধির
406, 420 ধারার মামলা দায়ের করেন তাহলে আপনাকে লিখতে হবে ধারা, তারপর লিখবেন 406, 420 দণ্ডবিধি। তাহলে আদালতের নাম, মামলা নম্বর ও ধারা লিখলেন। তারপর অভিযোগকারীর নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর এগুলো উল্লেখ করতে হবে ধারাবাহিকভাবে। তারপরে হচ্ছে বনাম লিখতে হবে। এই বনাম লেখার পর আপনার হচ্ছে যার বিরুদ্ধে আপনি মামলাটি দায়ের করছেন অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি, তার নাম, ঠিকানা, তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর এগুলো উল্লেখ করতে হবে। তবে যদি জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর জানা না থাকে তাহলে নাম এবং ঠিকানা উল্লেখ করলে কিন্তু হবে। তো যখন আপনি এই যে নাম ঠিকানা উল্লেখ করছেন কার, অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তির, তাদেরকে কিন্তু শনাক্ত করতে হবে। তার মানে হচ্ছে আপনি ডট ডট দিয়ে উল্লেখ করে দিলেন যে অভিযোগকারী, অথবা অনেকে বাদী লিখে থাকে, আর আসামিদের ক্ষেত্রে আপনি উল্লেখ করে দিলেন অভিযুক্ত ব্যক্তি বা আসামি, যেটাই উল্লেখ করেন, শনাক্ত করলেন যে আসলে কে কোনটা। এই যখন আপনি নাম, ঠিকানা এগুলো উল্লেখ করে দিলেন, তারপর হচ্ছে আপনার করণীয় কি। এরপর আপনি হচ্ছে সাক্ষীদের নাম ঠিকানা দিবেন, অর্থাৎ যে ঘটনা ঘটেছে যার প্রেক্ষাপটে আপনি মামলাটি দায়ের করতে চাচ্ছেন সেই ঘটনায় কোন কোন সাক্ষী আছে তাদের নাম আপনি উল্লেখ করবেন। সাধারণত বাদী নিজেই সাক্ষী হয় 1 নম্বরে, এরপরে 2, 3, 4 যতজন সাক্ষী আপনি প্রয়োজন মনে করেন দিতে পারেন। সাধারণত 3 থেকে 4 জন, অনেক ক্ষেত্রে 2 জন, মামলার ধরন ভেদে ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী এই সাক্ষীদের নাম ঠিকানা দিতে হয়, কম বা বেশি এটা কোনো ফ্যাক্টর না। তারপর আপনি উল্লেখ করতে পারেন যে প্রয়োজনে আরও সাক্ষ্য দেওয়া যাবে, অর্থাৎ প্রয়োজনে আরও সাক্ষীকে আপনি চাইলে হাজির করতে পারবেন যদি আদালত সেটা মনে করে যে দরকার। সাক্ষীদের নাম ঠিকানার পর তারপর আপনাকে ঘটনার তারিখ ও সময় উল্লেখ করতে হবে। এই যে ঘটনাটি ঘটেছে, যে ঘটনার প্রেক্ষাপটে আপনি মামলাটি দায়ের করলেন, সেই ঘটনাটি কোন তারিখে এবং কোন সময়ে ঘটেছে সেটা উল্লেখ করতে হবে। তারপর ঘটনাস্থল, অর্থাৎ কোথায় ঘটনাটি ঘটেছে সেটা উল্লেখ করতে হবে, প্লেস অফ অকারেন্স আমরা যেটাকে বলি। এইসব উল্লেখ করার পর তারপর সাধারণত যেটা হয় যে অভিযোগকারীর বর্ণনা এই যে, বা বাদীর বর্ণনা এই যে, এরকম দিয়ে এরপরে আপনার ক্রমিক নম্বর উল্লেখ করে 1, 2, 3, 4 এভাবে ক্রমিক নম্বর উল্লেখ করে প্রত্যেকটা প্যারা করে আপনার ঘটনাগুলো লেখা হয়। তবে শুরুতেই আপনার যেটা থাকে, অনেকে যেটা লিখে থাকে সেটা হচ্ছে অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে একটা প্রাথমিক বর্ণনা। সেটা আপনি চাইলে নাও লিখতে পারেন, তবে এটা অনেকে লিখে থাকে। যেমন আপনার বাদী বা অভিযোগকারী খুব সহজ সরল মানুষ, পক্ষান্তরে হচ্ছে আসামি সে খুবই ধুরন্ধর, সে বিশ্বাসভঙ্গকারী, প্রতারক, ঠগ, এগুলো উল্লেখ করে থাকে। তো এগুলো লিখতে হবে তা না, আপনি চাইলে উল্লেখ করতে পারেন। তারপরে হচ্ছে ঘটনার সূত্রপাত, অর্থাৎ এই যে ঘটনার শুরুটা আপনাকে প্রথমে উল্লেখ করতে হবে, যে সেক্ষেত্রে আপনি যখন এই ঘটনার সূত্রপাত হয়েছে সেটা হতে পারে 3 বছর, 5 বছর আগে বা তারও আগে, সেই ঘটনা আপনি সূত্রপাত সেটা আপনি উল্লেখ করবেন। তারপরে লিখতে হবে মূল ঘটনা। এই মূল ঘটনার জায়গাটাই কিন্তু আপনাদের সমস্যা হয়ে যায়, অর্থাৎ আপনারা এখানে মূল ঘটনার মাধ্যমে একটা কি হবে, অপরাধ সৃষ্টি হবে। সেই অপরাধ সৃষ্টি করার জন্য যে ফ্যাক্টটা লিখতে হয়, এটা তো আর আপনার হচ্ছে সাধারণত কি করতে হবে, আপনাকে কল্পনার আশ্রয় নিতে হবে, বা যদি প্রশ্নে কোনো ফ্যাক্ট সংক্ষিপ্ত থাকে সেটাকে আপনার আরও বিস্তৃত অর্থাৎ আরও বড় করতে হবে। এই বিষয়টা কিন্তু একদিনে হবে না। যখন আপনি বারবার এগুলো লিখবেন, চর্চা করবেন, তখন কিন্তু আপনার এগুলো হবে, অর্থাৎ আপনি তখন চাইলে পারবেন এগুলো লিখতে। তো এই মূল ঘটনা লেখার পর তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রার্থনা লিখতে হবে, অর্থাৎ এই যে ঘটনার প্রেক্ষাপটে যে অপরাধ সংঘটিত হলো তারপর আপনি কি চান আদালতের কাছে। একটি ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে এই ধাপগুলো আপনাকে অনুসরণ করতে হবে। আমি আরেকবার সবগুলো বলে দিচ্ছি। প্রথমে থাকবে হচ্ছে আদালতের নাম, তারপর হচ্ছে মামলা নম্বর থাকবে, এরপর ধারা উল্লেখ করতে হবে, তারপর অভিযোগকারীর নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, এরপর হচ্ছে অভিযুক্ত ব্যক্তির নাম, ঠিকানা, তারপর হচ্ছে সাক্ষীদের নাম, ঠিকানা, ঘটনার তারিখ ও সময় উল্লেখ করতে হবে, এরপরে তারপর হচ্ছে ঘটনাস্থল উল্লেখ করতে হবে, তারপর অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে সাধারণ বিবৃতি থাকবে, তারপর ঘটনার সূত্রপাত থাকবে, তারপরে মূল ঘটনাটি লিখতে হবে যে ঘটনার মাধ্যমে প্রকাশ পাবে যে কি অপরাধ সংঘটিত হয়েছে, আর সর্বশেষে প্রার্থনা লিখতে হবে। এভাবে একটি ফৌজদারি মামলা আপনি লিখতে পারবেন। তার মানে যখন আপনি কোর্টে একটি মামলা দায়ের করবেন, এই ধারাবাহিকতা বজায় রেখে যদি আপনি একটি অভিযোগ পেশ করেন আদালতের কাছে,
আদালত কিন্তু এই অভিযোগটি আমলে নিতে পারে। কেন? কারণ হচ্ছে আপনি ঘটনার যে বিষয়গুলো বর্ণনা করছেন তার মাধ্যমে প্রমাণ হয়েছে বা প্রাথমিকভাবে আপনার প্রতিমান হয়েছে যে একটি অপরাধ সংগঠন হয়েছে। তো আমরা ফৌজদারি মামলার ধারাবাহিকতাটা শিখলাম। আমরা কিন্তু এরপরে দেওয়ানি মোকদ্দমার আরজির ধারাবাহিকতা সেটাও কিন্তু আমরা শিখব। কিন্তু আমরা আগে একটি ঘটনা বর্ণনা করে সেই ঘটনা থেকে একটি ফৌজদারি মামলা দায়ের করব। ইনশাল্লাহ এরপরে আমরা হচ্ছে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করব। আমি আপনাদেরকে একটি ঘটনা বলবো এখন। সেই ঘটনার প্রেক্ষাপটে আমাদের আলোচনার সামনে এগিয়ে যাবে, অর্থাৎ দুটো মামলা, একটা সিআর মামলা অর্থাৎ একটা ফৌজদারি মামলা আর একটা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা। এই দুটো বিষয়ে আলোচনা করব। তার আগে আপনাদের জ্ঞাতার্থে ছোট্ট একটি নোটিশ। বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য আয়োজন করেছে একটি স্পেশাল রিটেন ব্যাচের, যে রিটেন ব্যাচের মূল বৈশিষ্ট্য হবে হচ্ছে ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্ন খুব সহজ সাবলীলভাবে আপনাদেরকে বোঝানো। অর্থাৎ আপনারা কিন্তু পরীক্ষায় প্রায়শই যারা খারাপ করেন তাদের মূল কারণটা হচ্ছে এই ড্রাফটিং লিখতে না পারা। আবার ড্রাফটিং লিখলেও ভালো মার্কস অনেকেই পান না, কারণ যাচ্ছেতাইভাবে ড্রাফটিং লিখলে কিন্তু হবে না। আপনাকে ফরম্যাটগুলো মেনটেন করতে হবে, ধাপগুলো মেনটেন করে তারপর ভাষাগুলো সহজ করে লিখতে হবে এবং অবশ্যই ঘটনার সাথে যে আপনার যে ধারাগুলো আপনি উল্লেখ করেছেন সেগুলোর সামঞ্জস্য থাকতে হবে। আপনি ধারা উল্লেখ করেছেন 406, 420, অথচ ঘটনার মাঝখানে লিখে দিয়েছেন মারামারি, কাটাকাটি ইত্যাদি এইসব বিষয়, তাহলে কিন্তু এটা কি হলো না, আপনার ম্যাচিং হলো না। তার মানে যতই আপনি ড্রাফটিংটা সুন্দর করে সাজিয়ে দিয়ে আসেন না কেন, মূল ঘটনার সাথে যেখানে ধারার কি নেই, কানেকশন নেই, সেখানে কিন্তু আপনি মার্কস কম পাবেন। তার মানে ড্রাফটিংয়ে লিখে আসার পরেও কেন মার্কস কম পান আপনারা, অথবা ড্রাফটিং কেন লিখতে পারেন না, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা কাজ করেছি। যার দরুন আমরা এই কোর্সটাতে অর্থাৎ রিটেন এই কোর্সটাতে ড্রাফটিংটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তারপরে আমরা প্রবলেমেটিক প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়েছি। ইনশাল্লাহ আমাদের এই কোর্সে যারা অংশগ্রহণ করেন তারা এই দুটো বিষয়ের সমাধান পাবেন। পাশাপাশি অ্যানালিটিক্যাল যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ বিশ্লেষণমূলক প্রশ্ন, সেগুলোও কিন্তু আপনারা আয়ত্ত করতে পারবেন। আপনাদের জন্য বোনাফাইড ল একাডেমি একটি দারুণ অফার দিয়েছে। আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে 20 এপ্রিল থেকে। তবে 10 এপ্রিলের মধ্যে যদি আপনি ভর্তি হন তাহলে আপনি দারুণ ছাড় পাচ্ছেন, কারণ আমাদের কোর্সের মূল্য হচ্ছে 8,000 টাকা। অর্থাৎ 20 তারিখ থেকে যে ক্লাস শুরু হবে সেই কোর্সের মূল্য হচ্ছে 8,000 টাকা। কিন্তু আপনি যদি 10 এপ্রিলের মধ্যে ভর্তি হন তাহলে আপনি 50% ছাড়ে মাত্র 4,000 টাকা এই কোর্সটি করতে পারছেন। শুধু তাই নয়, এই কোর্সে আপনি পাচ্ছেন আমাদের বোনাফাইড ল একাডেমি প্রকাশিত যে স্পেশাল হ্যান্ড নোট, সেটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। আর এই হ্যান্ড নোটের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে হ্যান্ড নোট তৈরি করা হয়েছে এবং মুসাবিদার উপর আলাদা একটা হ্যান্ড নোট দেওয়া হয়েছে যেখানে শুধু দেওয়ানি এবং ফৌজদারির মোকদ্দমার যাবতীয় মুসাবিদা সেখানে উল্লেখ করা হয়েছে এবং সেগুলো সহজ ও সাবলীল ভাষায় আমরা প্রস্তুত করেছি। এটা আপনার অনেক বেশি সহায়ক হবে। পাশাপাশি আমরা আপনাদের জন্য একটি সাজেশনও দিয়েছি, অর্থাৎ কোন জায়গাগুলো পরীক্ষায় গুরুত্বপূর্ণ, সে কোন বিষয়বস্তুগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটার জন্য আমরা একটা সাজেশন প্রস্তুত করেছি। তো আমাদের এই স্পেশাল হ্যান্ড নোট যেটা আমরা বাজারে 1500 টাকা মূল্যে বিক্রি করে থাকি, সেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। পাশাপাশি আমাদের এই কোর্সের সবগুলো ক্লাস করতে পারবেন। ক্লাস হবে জুম মিটিংয়ে অর্থাৎ অনলাইনে, ক্লাস হবে রাত 9টার সময় এবং এই সবগুলো আপনার হচ্ছে ক্লাসে কিন্তু রেকর্ড করাও থাকবে। অর্থাৎ যদি কোনো কারণে আপনি ক্লাস মিস করে বসে, কোনো অসুবিধা নেই, আপনি চাইলে পরের দিনে আপনি কিন্তু সেই ক্লাস রেকর্ড বারবার শুনতে পারবেন। তাহলে এই কোর্সে আমি আবারও বলছি, ভর্তি হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে 10 এপ্রিলের মধ্যে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে, তাহলেই পাচ্ছেন আপনি আমাদের এই দারুণ অফারটি। তাহলে এই অফারটি গ্রহণ করতে চাইলে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যান। আমরা এখন একটি ফ্যাক্ট আলোচনা করব, যে ফ্যাক্ট থেকে আমরা দুটো আরজি অর্থাৎ একটা হচ্ছে ফৌজদারি মামলার আর একটা হচ্ছে দেওয়ানি মোকদ্দমার আরজি প্রস্তুত করব আমরা। ঘটনা হলো, তাসনিম কর্পোরেশন টেক্সটাইল কেমিক্যাল জাতীয় পণ্য বিক্রয় করে। আরএক্স কোম্পানি তাসনিম কর্পোরেশনের নিকট থেকে টেক্সটাইল কেমিক্যাল জাতীয় পণ্য বাকিতে ও নগদে ক্রয় করে। বকেয়া টাকা পরিশোধের নিমিত্তে আরএক্স কোম্পানির চেয়ারম্যান অশোক কুমার কেজরিওয়াল ও আরএক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশিস কেজরিওয়াল তাসনিম কর্পোরেশনের প্রোপাইটর সোহানুর রহমানকে মোট 11টি চেক প্রদান করে। তন্মধ্যে 2টি চেক নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করলে তা 3 বার ডিজনার হয়।
আরএক্স কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সোহানুর রহমান বাকি চেকগুলো নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করেননি। দীর্ঘদিন অতিবাহিত হয়, চেক ডিজনারের মামলা দায়েরের তামাদি মেয়াদ শেষ হয়ে যায়। এমতো অবস্থায় আইনজীবী হিসাবে আপনি সোহানুর রহমানের পক্ষে কি পদক্ষেপ নেবেন? এই যে আমি ঘটনাটি বর্ণনা করলাম, এটি একটি প্রশ্ন। সেখানে আমরা যদি সংক্ষিপ্তভাবে দেখি, মূল বিষয়টা কি ছিল? একটা ব্যবসায়িক লেনদেন ছিল আপনার পণ্য ক্রয় বিক্রয়ের, এবং সেখানে একটা বিশ্বাসের সম্পর্ক ছিল, যার দরুন এই লেনদেনগুলো সম্পন্ন হতো অনেক সময় নগদে, অনেক সময় চেকের মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে যে অভিযুক্ত ব্যক্তি তারা কয়েকটি চেক প্রদান করেছিল, অর্থাৎ 11টি চেক প্রদান করেছিল, যে চেকগুলো ডিজনার হয় এবং বারবার ডিজনার হয়, এবং বাকি চেকগুলো কিন্তু কি করা হয়নি, ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এখন চেক ডিজনারের যে মামলার তামাদি মেয়াদ সেটা শেষ হয়ে গিয়েছে। এমতো অবস্থায় আপনার যিনি প্রতিষ্ঠানের প্রধান, অর্থাৎ তাসনিম কর্পোরেশনের যিনি প্রধান, তিনি আপনার নিকট আসলেন যে আমাকে রেমেডি দেন, অর্থাৎ আমাকে এই টাকাগুলো উদ্ধার করে দেন। এখন আইনজীবী হিসাবে আপনার করণীয় কি? আইনজীবী হিসাবে আপনার প্রথম করণীয় হচ্ছে আপনি একটি ফৌজদারি মামলার বিষয়ে চিন্তা করবেন। এখানে খেয়াল করবেন যে চেকটি বারবার ডিজনার হয়েছে, আবার বিশ্বাসের একটি সম্পর্ক ছিল, তার মানে এখানে বিশ্বাসভঙ্গ হয়েছে, আবার চেকটি বারবার ডিজনার হয়, এখানে প্রতারণার বিষয়টিও কিন্তু প্রাসঙ্গিক, যার দরুন আপনাকে একটি 406 ও 420 ধারার মামলা দায়ের করতে হবে। আর এই 406, 420 ধারার মামলা দায়েরের ক্ষেত্রে এখন আমরা দেখব এই ঘটনার আলোকে আমরা একটি মামলার আপনার আর্জি বলি বা অভিযোগ বলি, সেটা আমরা এখন প্রস্তুত করব। সিকোয়েন্সগুলো আমি আগেই একবার বলেছি, তো এখন আবার যখন বলবো তখন কিন্তু সিকোয়েন্সগুলো আপনারা খেয়াল করবেন। তার মানে আমিও বলে দিব, কিন্তু আপনারা এটা খেয়াল করবেন যে সিকোয়েন্সগুলো ঠিক আছে কিনা। প্রথমে আমরা কি দিব? আদালতের নাম। আপনারা দেখতে পাচ্ছেন আদালতের নাম হচ্ছে বিজ্ঞ সিএমএম সাহেবের আদালত, ঢাকা। পাশে ব্র্যাকেটে লেখা আছে গুলশান আমলি। এটা জাস্ট ইঙ্গিত দেওয়া যে এই আদালতের এই মামলাটা গ্রহণের এখতিয়ার আছে। এরপরে সূত্র অর্থাৎ মামলা নম্বর, সিআর মামলা নং ফাঁকা রেখে /2025 দেওয়া আছে। আপনি যদি 2026 সালে মামলা করছেন তাহলে আপনি 2026 দিবেন, সাল উল্লেখ করতে হবে আর কি, কিন্তু মামলা নম্বরটা ফাঁকা থাকবে। এরপরে ধারা উল্লেখ করতে হবে 406/420 দণ্ডবিধি। তারপরে দেখেন এরপরে আসছে বাদীর নাম। আমরা বলেছিলাম বাদীর নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি। এখানে তাই আসছে মোহাম্মদ সোহানুর রহমান, তার বয়স দেওয়া হয়েছে, তারপর তার পরিচয় অর্থাৎ প্রোপাইটর তাসনিম কর্পোরেশন, তারপর তার ঠিকানা উল্লেখ করা হয়েছে, এরপরে তার জাতীয় পরিচয়পত্র নম্বর, তারপর তার মোবাইল নম্বর, ডট দিয়ে আমরা শনাক্ত করেছি যে উনি হচ্ছেন বাদী, অর্থাৎ সোহানুর রহমান হচ্ছে এই মামলার বাদী। এরপর বনাম লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। বনামের পর অভিযুক্ত ব্যক্তিদের নাম। যেহেতু এখানে একাধিক অভিযুক্ত ব্যক্তি, এক নম্বরে হচ্ছে অশোক কুমার কেজরিওয়াল, তার বয়স 63, এরপরে তার পরিচয় চেয়ারম্যান ও সিইও আরএক্স, অর্থাৎ কোম্পানির চেয়ারম্যান তিনি। 2 নম্বর অভিযুক্ত ব্যক্তি হচ্ছে আশিস কেজরিওয়াল, তিনি হচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক আরএক্স কোম্পানির। তারপর উভয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে ডট দিয়ে আসামি দয় বা অভিযুক্ত ব্যক্তি দয়, যাই লিখেন না কেন, দুটোই সঠিক হবে। তাহলে আমরা মামলার প্রাথমিক যে ধাপটা দেখলাম, সিকোয়েন্সটা কিন্তু মিলে যাচ্ছে। আপনি কিন্তু এইভাবে একটি অভিযোগ পেশ করবেন। তারপর আমরা কি বলেছিলাম? সাক্ষীদের নাম ও ঠিকানা থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাক্ষীদের নাম ও ঠিকানা, 1 নম্বর হচ্ছে বাদী নিজে, অর্থাৎ বাদী নিজেই সাক্ষী। 2 নম্বর হচ্ছে মোহাম্মদ আবু সাইদ, অর্থাৎ তার নাম, তারপর তার ঠিকানা, আমি উল্লেখ করছি না। 3 নম্বর হচ্ছে সজীব বিশ্বাস, তার নাম, ঠিকানা। তার মানে সাক্ষীদের নাম ঠিকানা শেষ। উল্লেখ করা আছে যে প্রয়োজনে আরও সাক্ষী বিজ্ঞ আদালতে প্রদান করা যাবে। এরপরে ঘটনার তারিখ। যেহেতু এই ঘটনাটা একাধিক তারিখে ঘটেছে, এর জন্য প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনা, তৃতীয় ঘটনা, সর্বশেষ ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটা ঘটনার আবার কবে কবে চেক ডিজনার হলো, কোন কোন চেক ডিজনার হলো সেই বিষয়টা উল্লেখ করা আছে। তারপর লিগ্যাল নোটিশ কবে দেওয়া হলো সেটা উল্লেখ করা আছে। এবং সর্বশেষ ঘটনা 1/8/2025 তারিখে বাদীপক্ষে আইনজীবী কর্তৃক আসামিদ্বয় বরাবর প্রেরিত লিগ্যাল নোটিশ, অর্থাৎ আইনজীবীর মাধ্যমে অভিযুক্তদ্বয়কে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু অভিযুক্ত ব্যক্তিদ্বয় সে লিগ্যাল নোটিশের প্রেক্ষিতেও কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি, অর্থাৎ যে পাওনা টাকা ছিল সেটা পরিশোধ করেনি। এরপর আমরা দেখব ঘটনাস্থল, অর্থাৎ প্লেস অফ অকারেন্স। ঘটনাস্থল হচ্ছে আরএক্স, বাসা নং 39, রোড নং 35A, গুলশান 2, ঢাকা। অর্থাৎ এই আরএক্স নামক যে প্রতিষ্ঠান যেখানে অবস্থিত সেটাকেই
ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর দরখাস্তকারী বা বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে অর্থাৎ এটা একটা শিরোনাম আকারে এটা থাকবে যে এইভাবে লেখার পর যে আপনি তারপরে প্রত্যেকটা বিষয় পয়েন্ট আকারে একটা একটা করে লিখতে হবে। তো আমরা বলেছিলাম যে এটা শুরু হবে হচ্ছে অভিযোগকারী বা বাদী সম্পর্কিত এবং অভিযুক্ত ব্যক্তি সম্পর্কিত সাধারণ বর্ণনা দিয়ে। যেমন বাদী একজন সহজ সরল শান্তিপ্রিয় ও আইন মান্যকারী ব্যবসায়ী ও সুনামধন্য প্রতিষ্ঠান তাসনিম কর্পোরেশনের স্বত্বাধিকারী এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক বটে। বাদী টেক্সটাইল কেমিক্যাল জাতীয় পণ্য বিক্রয় করিয়া থাকেন। পক্ষান্তরে অত্র মামলার আসামিদ্বয় ঠক, প্রতারক, বিশ্বাসভঙ্গকারী, অন্যের অর্থ আত্মসাৎকারী, পরধনলোভী ও আইন অমান্যকারী হইতেছে বটে। এবং 1 নং আসামি আরএক্স কোম্পানির চেয়ারম্যান ও সিইও এবং 2 নং আসামি আরএক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হইতেছেন বটে। তার মানে এই যে পয়েন্টটা যেটা আমি বলেছি অপশনাল, আপনি চাইলে এটা প্রাথমিক যে বিবরণী এটা দিতে পারেন অথবা এই অংশটা আপনি বাদ দিয়েও সরাসরি লিখতে পারেন। সাধারণত সবাই এই অংশটা লিখে থাকে, এর জন্য আমরা এটা নমুনা হিসেবে দেখালাম যে এটা চাইলে লেখা যেতে পারে। এরপরে যেহেতু প্যারা করে লিখব, আমরা এখন ঘটনার সূত্রপাতে চলে যাব। যেহেতু আসামিদ্বয়ের কোম্পানি আরএক্সের সহিত বাদীর ব্যবসা প্রতিষ্ঠান তাসনিম কর্পোরেশনের বিগত 2018 সাল হইতে ব্যবসায়িক সম্পর্ক ও বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান। তার মানে আমরা যেহেতু 406 ধারার মামলা দায়ের করেছি অর্থাৎ অপরাধমূলক বিশ্বাসভঙ্গের বিষয়টি উল্লেখ করেছি, সেহেতু এখানে এই যে ব্যবসায়িক সম্পর্ক এবং বিশ্বাসের সম্পর্ক ছিল সেটা উল্লেখ করতে হবে। পাশাপাশি খেয়াল করবেন যেহেতু আমি বলেছি যে ঘটনার সূত্রপাত, তার মানে কবে থেকে এই ঘটনা শুরু হলো 2018 সাল হতে। এরপরে আমরা চলে যাব মূল ঘটনায়। যেহেতু আসামিদ্বয়ের সহিত বাদীর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান, উক্ত সম্পর্কের সূত্র ধরিয়া আসামিদ্বয় বাদীর নিকট হইতে বিভিন্ন সময় বাকিতে পণ্য ক্রয় করিত এবং সেই মোতাবেক বাদী পণ্য সরবরাহ করিয়া হিসাব সংরক্ষণ করিত এবং আসামিদ্বয় টাকা পরিশোধের নিমিত্তে বাদীকে চেক প্রদান করিতেন। ব্যবসার এক পর্যায়ে 1 নং আসামি অর্থাৎ আরএক্স কোম্পানির সিইও হিসেবে অশোক কুমার কেজরিওয়াল কর্তৃক স্বাক্ষরিত আরএক্স কোম্পানির নামীয় 9টি চেক এবং 2 নং আসামি অর্থাৎ আরএক্স কোম্পানির প্রোপাইটার হিসেবে আশিস কেজরিওয়াল কর্তৃক স্বাক্ষরিত 2টি চেক সহ সর্বমোট 11টি চেক বাদীকে প্রদান করেন, যাহাতে সর্বমোট টাকার পরিমাণ 22,40,310 টাকা। নিম্নে চেক সময়ের বর্ণনা দেওয়া হলো। এখানে আপনার হচ্ছে প্রত্যেকটা চেকের অর্থাৎ যে 11টা চেক সেই চেকের বর্ণনা দিয়েছে যে কোন তারিখে চেকটি ইস্যু করা হয়েছে, কোন ব্যাংকের, তারপর চেক নম্বর এবং টাকার পরিমাণ। এটা ছক আকারে দেখানো হচ্ছে, আমি সবগুলো উল্লেখ করলাম না, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে চলে যাব 4 নম্বর পয়েন্টে, অর্থাৎ আমরা কিন্তু মূল ঘটনায় চলে গিয়েছি যে লেনদেনের যে বিষয়টা এবং চেক প্রদানের বিষয়টি এবং সেই চেকগুলো যে ডিজনার হবে সেই বিষয়টি এখন আমরা দেখব। অতঃপর বাদী যখন উক্ত চেকসমূহ নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করতে চায় তখন 1 নং আসামি বাদীকে জানায় আরএক্স কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় বাদী যেন চেকসমূহ কিছুদিন পর উপস্থাপন করে। 1 নং আসামির কথার প্রেক্ষিতে বাদী 30/5/2022 তারিখের ইস্যুকৃত C3546,006 নম্বর চেকটি 15/6/2022 তারিখে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড লিমিটেডের বাবুবাজার শাখা উপস্থাপন করলে চেকটি ইনসাফিসিয়েন্ট ফান্ড মন্তব্য সহ ডিজনার হয়। তার মানে চেক কিন্তু ডিজনার হয়ে গেল। বাদী এ ব্যাপারে 1 নং আসামিকে অবহিত করলে তিনি বাদীকে 5 মাস পর চেকটি ব্যাংকে উপস্থাপনের অনুরোধ জানান। 1 নং আসামিকে বিশ্বাস করিয়া ও 1 নং আসামির অনুরোধের প্রেক্ষিতে বাদী 5 মাস পর অর্থাৎ 22/11/2022 তারিখে উক্ত চেকটি পুনরায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড লিমিটেডের বাবুবাজার শাখা উপস্থাপন করিলে চেকটি ইনসাফিসিয়েন্ট ফান্ড মন্তব্য সহ আবারও ডিজনার হয়। তার মানে চেকটি কিন্তু 2 বার ডিজনার হলো। উক্ত চেক ডিজনারের বিষয়টি 1 নং আসামিকে অবহিত করিয়া বাদী আইনগত পদক্ষেপ নিতে চাইলে 1 নং আসামি বাদীকে 1 সপ্তাহ পর চেকটি ব্যাংকে উপস্থাপনের অনুরোধ জানায় এবং বাদীকে আশ্বস্ত করে যে চেকটি আর ডিজনার হবে না। কিন্তু বিগত 29/11/2022 তারিখে চেকটি নগদায়নের জন্য বাদী পুনরায় ব্যাংকে উপস্থাপন করলে চেকটি ইনসাফিসিয়েন্ট ফান্ড মন্তব্য সহ ডিজনার হয়। চেকটি বারংবার ডিজনার হয় 1 নং আসামি দণ্ডবিধির 406/420 ধারায় অপরাধ সংগঠন করেছে। অর্থাৎ বারবার চেক ডিজনার হয়, এটি
প্রতারণা হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ 420 ধারার অপরাধ হিসেবে গণ্য হবে। এরপর আমরা দেখব যে একটা চেক বারবার ডিজনার হলো, অর্থাৎ আমাদের প্রথম যে ঘটনা সেটা কিন্তু আমরা লিখে ফেললাম। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেহেতু 19/6/2022 তারিখে 1 নং আসামি কর্তৃক স্বাক্ষরিত আরএস কোম্পানির নামীয় C3546025 নম্বর চেকটি 19/6/2022 তারিখে নগদায়নের জন্য বাদী সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড লিমিটেডের বাবুবাজার শাখায় উপস্থাপন করলে চেকটি ইনসাফিসিয়েন্ট ফান্ড মন্তব্য সহ ডিজনার হয়। বাদী এ ব্যাপারে আসামিদ্বয়কে অবহিত করলে আসামিদ্বয় বাদীকে 5 মাস পর চেকটি পুনরায় নগদায়নের জন্য অনুরোধ জানায়। বাদী ও আসামিদ্বয়ের মধ্যে বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান থাকায় ও আসামিদ্বয়ের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে বাদী 5 মাস পর অর্থাৎ 22/11/2022 তারিখে উক্ত চেকটি নগদায়নের জন্য পুনরায় ব্যাংকে উপস্থাপন করলে চেকটি ইনসাফিসিয়েন্ট ফান্ড মন্তব্য সহ পুনরায় ডিজনার হয়। বাদী আসামিদ্বয়কে উক্ত বিষয়টি অবহিত করে আইনগত পদক্ষেপ নিতে চাইলে আসামিদ্বয় বাদীকে 10 দিন পর চেকটি নগদায়নের জন্য পুনরায় ব্যাংকে উপস্থাপনের অনুরোধ জানায়। বাদী গত 7/12/2022 তারিখে চেকটি নগদায়নের জন্য সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের বাবুবাজার শাখা উপস্থাপন করলে চেকটি আবারও ইনসাফিসিয়েন্ট ফান্ড মন্তব্য সহ ডিজনার হয়। বারবার চেকটি ডিজনার হয়। আসামিদ্বয় দণ্ডবিধির 420 ধারার অপরাধ সংগঠন করেছে। এখন খেয়াল করে দেখেন যে আমি আগের যে ঘটনা বললাম এই ঘটনার কিন্তু মিল আছে, শুধু চেক নম্বরটি আলাদা, অর্থাৎ ঘটনা একটার সাথে আরেকটা একদম প্রায় মিল অনেকাংশেই, শুধু চেক নম্বরটি আলাদা। 6 নম্বর পয়েন্ট আমরা দেখব, যেখানে বলা হয়েছে যেহেতু কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না রাখিয়ে আসামিদ্বয় প্রতারণামূলকভাবে বাদীকে ঠকানোর উদ্দেশ্যে বাদীর পাওনা টাকা পরিশোধ না করার অভিপ্রায়ে বাদীকে চেকসমূহ প্রদান করে এবং আসামিদ্বয় প্রতারণার উদ্দেশ্যে বাদীকে বলে যে আসামিদ্বয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান আরএক্সের ব্যবসায়িক মন্দা চলায় আসামিদ্বয় বাদীকে পাওনা টাকা পরিশোধ করতে পারে নাই। বাদী যদি আসামিদ্বয়ের প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ অব্যাহত রাখে তাহলে আসামিদ্বয় বাদীর সকল বকেয়া পাওনা পরিশোধ করিয়ে দিবে। আসামিদ্বয়ের সাথে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের দরুন বাদী আসামিদ্বয়ের প্রতিষ্ঠান আরএক্সে পণ্য সরবরাহ অব্যাহত রাখে, কিন্তু আসামিদ্বয়ের সহিত বাদীর লেনদেনের সর্বশেষ হিসাবান্তে আসামিদ্বয় বাদীর পাওনা 66,97,775 টাকা পরিশোধ না করিয়া এবং তন্মধ্যে বিভিন্ন সময়ে 22,40,310 টাকার চেক প্রদান করিয়া এবং অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা না রাখিয়া নানা রকম টালবাহানা করিতে থাকে। ফলে বাদী গত 19/1/2025 তারিখে লিখিত নোটিশ মারফতে আসামিদ্বয়কে 30 জানুয়ারি 2025 মধ্যে বাদীর সমুদায় পাওনা টাকা পরিশোধের অনুরোধ জানান। আসামিদ্বয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান আরএক্সের অ্যাকাউন্ট অফিসার ইকবাল খান উক্ত নোটিশ রিসিভ করেন। উক্ত নোটিশপ্রাপ্ত হয়ে আসামিদ্বয় পাওনা টাকা পরিশোধ না করিলে এবং কোনোরূপ ভ্রুক্ষেপ না করিলে বাদী বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বিগত 1/8/2025 তারিখে রেজিস্টার্ড ডাকযোগে একখানা লিগ্যাল নোটিশের মাধ্যমে 15 দিনের মধ্যে টাকা পরিশোধের অনুরোধ করিলে আসামিদ্বয় পূর্বের ন্যায় ছল চাতুরের আশ্রয় নিয়ে আজ দিব কাল দিব বলিয়া কালক্ষেপণ করিতে থাকেন। তার মানে সর্বশেষ যে বিষয়টা আসলো, আপনার প্রথমে নোটিশ দিল, তারপরে কোনো কাজ হলো না, এরপর আবার লিগ্যাল নোটিশ দিল, লিগ্যাল নোটিশের মাধ্যমে তাকে জানানো হলো এবং সময় দেওয়া হলো, তারপরেও তারা কালক্ষেপণ করতে থাকলো যে আজ দিব কাল দিব এরকম করতে থাকলো। এরপরে যেহেতু নোটিশ প্রাপ্তির পর আসামিদ্বয়ের সহিত বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করিয়াও ব্যর্থ হইলে বাদী বুঝিতে পারেন যে আসামিদ্বয় বাদীর সহিত বিশ্বাসভঙ্গপূর্বক প্রতারণা করিয়া পেনাল কোডের 406/420 ধারা অপরাধ করিয়াছেন। এরপরে হচ্ছে যেহেতু বাদী উক্ত ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট গুলশান থানায় মামলা দায়ের করিতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করিয়া বিজ্ঞ আদালতে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। বাদী আত্মীয় স্বজনের সহিত আলাপ আলোচনা করিয়া মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হইল। তাছাড়া অত্র ঘটনাটি বিজ্ঞ আদালতের ইখতিয়ারাধীন, অর্থাৎ এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই মামলাটি এই আদালত গ্রহণ করতে পারে, অর্থাৎ এই আদালতের যে জুরিডিকশন সেটা এখানে আছে। এরপরে অত্র মামলার আসামিদ্বয় বিশ্বাসভঙ্গপূর্বক অর্থ আত্মসাৎ করিয়া এবং প্রতারণার মাধ্যমে অসাধুভাবে পণ্য সমর্পণ করিতে পরিচিত করিয়া দণ্ডবিধি 406/420 ধারা অপরাধ সংগঠন করেছে। তাই ন্যায় বিচারের স্বার্থে অত্র মামলার আসামিদ্বয়ের বিরুদ্ধে WA ইস্যু হওয়া একান্ত আবশ্যক। এরপরে বলা হয়েছে অন্যান্য আইনগত বক্তব্য বিজ্ঞ আইনজীবী বিজ্ঞ আদালতে বাচনিকভাবে উপস্থাপন করবে, অর্থাৎ মৌখিকভাবে উপস্থাপন করবে। সর্বশেষ যে অংশটা থাকে একটা ফৌজদারি মামলা, সেটা হচ্ছে প্রেয়ার অর্থাৎ প্রার্থনা। অতএব উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে অত্র মামলার আসামিগণের বিরুদ্ধে পেনাল কোডের 406/420 ধারা অপরাধ আমলে গ্রহণপূর্বক আসামিগণের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করত, আসামিগণকে গ্রেপ্তার করিয়া সাক্ষী প্রমাণ গ্রহণ করত,
আসামিদ্বয়কে সর্বোচ্চ সাজা প্রদান করতে মর্জি হয়। এটা হচ্ছে প্রার্থনা আদালতের কাছে যে এই ঘটনার প্রেক্ষাপটে এই অপরাধ সংগঠন হয়েছে, এখন আসামিকে সাজা দেওয়া হোক এবং আসামির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হোক। প্রিয় বার কাউন্সিল রিটার্ন পরীক্ষার্থীগণ, আমরা আলোচনা করলাম একটি ঘটনা থেকে কিভাবে একটি ফৌজদারি মামলা দায়ের করা যায় এবং সেই ফৌজদারি মামলা দায়ের করতে গেলে কি কি তথ্য এখানে সন্নিবেশিত থাকতে হয়। এখন আমরা এই ঘটনা থেকেই দেওয়ানি একটি মামলা কিভাবে দায়ের করা যাবে সেই বিষয়টি আমরা আলোচনা করব। তার আগে আপনাদের জ্ঞাতার্থে ছোট্ট একটি নোটিশ। প্রিয় বার কাউন্সিল রিটেন পরীক্ষার্থীগণ, বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য আয়োজন করছে একটি স্পেশাল রিটেন ব্যাচ। যে রিটেন ব্যাচের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে ক্লাসগুলো নেওয়া হবে সেই ক্লাসগুলোর সবচেয়ে বেশি গুরুত্ব পাবে ড্রাফটিং অর্থাৎ মুসাবিদা, এবং এরপরে আমরা প্রবলেমেটিক প্রশ্নগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়াবো। তার মানে হচ্ছে একজন স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা কঠিন মনে হয় সেটা হচ্ছে এই ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্ন। তো আমরা এই দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে আমাদের এই কোর্সটি সাজিয়েছি। পাশাপাশি আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের বিশ্লেষণমূলক প্রশ্ন পড়াবো এবং সাজেশন দিব। আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে 20 এপ্রিল থেকে। কোর্সটি সম্পূর্ণ অনলাইন এবং ক্লাসগুলো সব রেকর্ড করা থাকবে, অর্থাৎ জুম মিটিংয়ের মাধ্যমে ক্লাস হবে এবং ক্লাসগুলো রেকর্ড করা থাকবে। আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে এই কোর্সের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, কিন্তু আপনি যদি 10 এপ্রিলের মধ্যে ভর্তি হন তাহলে আপনি 50% ছাড়ে মাত্র 4,000 টাকা দিয়ে এই কোর্সটি করতে পারবেন এবং সাথে পাচ্ছেন বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত স্পেশাল হ্যান্ড নোট, অর্থাৎ 1500 টাকা মূল্যের হ্যান্ড নোট আপনি এই কোর্সের মধ্যে সম্পূর্ণ ফ্রিতেই পাচ্ছেন। আর 10 এপ্রিলের মধ্যে ভর্তি হলে ছাড় পাচ্ছেন কিন্তু 50%, তার মানে কোর্স ফি হয়ে যাচ্ছে সামান্য মাত্র 4,000 টাকা। আর যেহেতু আপনি লেকচার শিট বা হ্যান্ড নোটটাও ফ্রি পাচ্ছেন, সেহেতু এটা আরও বেশি আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। আর যে বিষয়টি না বললে নয় সেটা হচ্ছে আমাদের এই হ্যান্ড নোটটি যেটা আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি একদম আপডেট ভার্সন, অর্থাৎ যে আইনগুলো পরিবর্তন হয়েছে সেগুলো এখানে উল্লেখ করা আছে। পাশাপাশি ড্রাফটিংয়ের জন্য আমরা আলাদা একটি হ্যান্ড নোট তৈরি করেছি, অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি যত ধরনের মুসাবিদা আছে, ড্রাফটিং আছে, সবগুলো আমরা সহজ সাবলীল ভাষায় আমাদের এই ড্রাফটিংয়ের লেকচার শিটে বা হ্যান্ড নোটে আমরা সন্নিবেশিত করেছি। পাশাপাশি আপনারা পাবেন একটি সাজেশন, অর্থাৎ কোন আইনের কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কোন বিষয় থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে, এই ধরনের আমরা একটি সাজেশন প্রস্তুত করেছি, সেটাও আপনারা পাবেন। তো যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবেন। খেয়াল রাখবেন শেষ তারিখ হচ্ছে 10 এপ্রিল, তার মানে আমাদের এই বিশেষ সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, 10 এপ্রিলের মধ্যে ভর্তি হতে হবে। প্রিয় বার কাউন্সিল রিটেন পরীক্ষার্থীগণ, আমি আলোচনা করছি ড্রাফটিং এবং একটি ঘটনা আমি শুরুতে আপনাদের সামনে পেশ করেছি এবং সেই ঘটনার আলোকে আমরা ইতিমধ্যে একটি ফৌজদারি মামলা কিভাবে দায়ের করা যায়, সেখানে কি কি বিষয় উল্লেখ করতে হয় সেগুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখব একটি দেওয়ানি মোকদ্দমা কিভাবে দায়ের করা যাবে সেই ঘটনা থেকে। তবে তার আগে আমরা দেখি একটা দেওয়ানি মোকদ্দমার ধাপগুলো কি। ফৌজদারি মামলার যেমন ধাপ আছে, দেওয়ানি মোকদ্দমার আপনার হচ্ছে যে আর্জি লিখবেন সেই আর্জিতেও সেই ধাপগুলো অনুসরণ করতে হয়। কীরকম? প্রথমেই থাকবে আদালতের নাম, অর্থাৎ আপনি কোন আদালতে মামলাটি দায়ের করছেন সেই আদালতের নাম উল্লেখ থাকবে, যেমন প্রথম যুগ্ম জেলা জজ আদালত ঢাকা, এরকম। আবার অনেক সময় আদালতের নম্বরও দেওয়া যায় যে যুগ্ম জেলা জজ আদালত প্রথম ঢাকা, এটা হচ্ছে নাম্বার দিলেন যে আদালত নং 2, এরকম। আবার এই আদালতের নাম আপনার বিভিন্ন রকম হতে পারে, সিভিল জজ হতে পারে, সিনিয়র সিভিল জজ আদালত ঢাকা, এরকম হতে পারে। আদালতের নামের পর দিতে হবে হচ্ছে মোকদ্দমা নম্বর ও সাল। তবে ফৌজদারি মামলার মতো এখানে মোকদ্দমা নম্বরটি ফাঁকা রাখতে হবে, ফাঁকা রেখে তারপর পাশে সাল উল্লেখ করতে হবে। 2026 সালের মামলা হলে 2026, 25 সালের মামলা হলে 2025, এরকম। তারপরে বাদীর নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দিতে হবে, দিয়ে তারপর ডট ডট দিয়ে বাদীকে শনাক্ত করতে হবে, যে ডট ডট দিয়ে লিখতে হবে বাদী। তারপর হচ্ছে বনাম, অর্থাৎ কার বিরুদ্ধে মামলা। যেহেতু একই ঘটনা থেকে সেহেতু দুইজন বিবাদী আসছে এখানে, 1 নম্বর বিবাদী এবং 2 নং বিবাদী, তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এভাবে উল্লেখ করতে হবে। বাদী বিবাদীর নাম ঠিকানার পরে যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে মোকদ্দমার বিষয়, অর্থাৎ কি নিয়ে মোকদ্দমা। যেহেতু আমরা যে মামলাটি দায়ের করবো সেটা হচ্ছে মানি স্যুট, কারণ আমরা যেহেতু টাকা পাই, আমাদের টাকা পরিশোধ করা হয়নি, এর জন্য আমরা মানি স্যুট দায়ের করব, এর জন্য মোকদ্দমার বিষয় হবে অর্থ মোকদ্দমা। এরপর হচ্ছে মামলার মূল্যমান, অর্থাৎ কত টাকার মামলা,
সম্পত্তি হলে সম্পত্তির মূল্যমানটা উল্লেখ করতে হয়। এক্ষেত্রে যেহেতু টাকার সুনির্দিষ্ট উল্লেখ করা আছে, সেই টাকার পরিমাণটা উল্লেখ করতে হবে। এই মোকদ্দমার মূল্যমানের পর হচ্ছে আমরা বাদী ও বিবাদী সম্পর্কিত সাধারণ কিছু তথ্য। ঠিক একই রকমভাবে ফৌজদারি মামলার মতো, যে বাদী অনেক ভালো আইন মান্যকারী, পক্ষান্তরে বিবাদী লোভী, তারপর হচ্ছে ঠক, প্রতারক ইত্যাদি বিষয় অনেকে উল্লেখ করে থাকে। চাইলে এটা লিখতে পারেন, আবার নাও লিখতে পারেন, এটা আপনার জন্য অপশনাল। তারপর হচ্ছে ঘটনার সূত্রপাত। এই যে আপনি অর্থ মোকদ্দমা যে দায়ের করছেন, সেই অর্থ মোকদ্দমা দায়েরের একদম শুরুটা হলো কিভাবে, অর্থাৎ ঘটনার শুরুটা কিভাবে হলো। একই রকমভাবে আপনাকে মূল ঘটনা লিখতে হবে, যেটা আমরা ফৌজদারি মামলাতেও লিখেছি। তার মানে মূল ঘটনাটা লেখার পর তারপর আপনাকে কি করতে হবে, তারপর আপনাকে মূলত নালিশের কারণ উদ্ভব কবে হলো, কিভাবে হলো, সে বিষয়টা উল্লেখ করতে হবে। তারপর আদালতের এখতিয়ার আছে কিনা এবং কোর্ট ফি দাখিল করেছেন কিনা সেই বিষয়টা উল্লেখ করতে হবে। অর্থাৎ লোকাল জুরিডিকশন, আদালতের আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ারের বিষয়গুলো আছে কিনা সেটা সুস্পষ্ট করে উল্লেখ করতে হবে। পাশাপাশি কোর্ট ফি দাখিল করা হয়েছে কিনা সেটা উল্লেখ করতে হবে। তারপর থাকবে হচ্ছে প্রার্থনা, অর্থাৎ প্রেয়ার পোর্শন। আদালতের কাছে আপনি এই ঘটনার প্রেক্ষাপটে কি কি প্রার্থনা করেন সেগুলো উল্লেখ করতে হবে। তারপর যদি তফসিল থাকে, অর্থাৎ সম্পত্তির বর্ণনা থাকে, তাহলে তফসিল লিখতে হবে। সর্বশেষ থাকবে সত্যপাঠ, অর্থাৎ ভেরিফিকেশন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তবে সেটা আমরা দেখব যে ঘটনাটা আমরা শুরুতে উল্লেখ করেছি সেই ঘটনার আলোকে। তা আমি ঘটনাটি আর বলছি না, আমরা ইতিমধ্যে আপনাদেরকে ঘটনাটি দেখিয়েছি। মূল যে বিষয়টা ছিল আমি সারসংক্ষেপ বলছি, যে মূলত দুটো প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা ব্যবসা করে, তারপর তাদের যে পণ্য ক্রয় বিক্রয়ের এই লেনদেনে কিছু টাকা বকেয়া হয়, সেই টাকা দেওয়ার জন্য চেক প্রদান করে, কিন্তু চেকগুলো ডিজনার হয় এবং পরবর্তী টাকাগুলো পরিশোধ করে না। যার দরুন বাদী হচ্ছে লিগ্যাল নোটিশ দেয়, লিগ্যাল নোটিশের প্রেক্ষাপটেও বিবাদী দয় এই টাকা পরিশোধ না করায় বাদী সেই টাকা আদায়ের জন্য মামলা দায়ের করে, যেটাকে আমরা মানি স্যুট বলি, অর্থ মোকদ্দমা অথবা টাকা আদায়ের মোকদ্দমা বলি। এখন আমরা দেখব যে এই টাকা আদায়ের মোকদ্দমা বা মানি স্যুটটি কীভাবে আমরা লিখব। প্রথমেই থাকবে আদালতের নাম। সেখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা জজ আদালত ঢাকা। অর্থাৎ যুগ্ম জেলা জজ আদালত অনেকগুলো আছে, তার মধ্যে এখানে লেখা আছে প্রথম যুগ্ম, হতে পারে দ্বিতীয় যুগ্ম, হতে পারে তৃতীয় যুগ্ম, অর্থাৎ যতগুলো বেশি আদালত থাকবে তার সেখানে সংখ্যা আপনি চাইলে লিখতে পারেন যদি একাধিক আদালত থাকে। আর যদি একাধিক আদালত না থেকে একটা যুগ্ম জেলা জজ, তাহলে আপনি উল্লেখ করে দেন বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত ঢাকা, এরকম। তা আদালতের পরে থাকবে হচ্ছে আপনার মোকদ্দমা নম্বর ও সাল। যেহেতু মোকদ্দমা নম্বর শুরুতে লিখতে হয় না, ফাঁকা রাখতে হয়, তো মানি মোকদ্দমা নং ফাঁকা রেখে /2025 এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা 25 সালের ঘটনা, 25 সালে মামলা দায়ের করা হয়েছে। এরপরে বাদীর নাম যথারীতি একই রকম আমি বলে যাচ্ছি, যে মোহাম্মদ সোহানুর রহমান, তারপর বাদীর নাম, পরিচয়, ঠিকানা, ডট ডট দিয়ে বাদী। এগুলো তো সময় ক্ষেপণ করছি না, কারণ আমরা ইতিমধ্যে কিন্তু এই বিষয়টা বুঝে ফেলেছি যে কিভাবে বাদী বিবাদীর নাম উল্লেখ করতে হয়। এরপরে বনাম, বিবাদীদের নাম। যেহেতু একাধিক বিবাদী, 1 নম্বরে হচ্ছে অশোক কুমার কেজরিওয়াল, তার হচ্ছে পরিচয়, এরপর 2 নম্বরে আশিস কেজরিওয়াল, তার পরিচয় এবং ঠিকানা, ডট ডট দিয়ে বিবাদীদ্বয়, অর্থাৎ বিবাদীদের শনাক্ত করা। তাহলে আমরা দেখলাম প্রথমে আদালতের নাম, এরপর মোকদ্দমা নম্বর ও সাল, এরপর বাদী নাম, ঠিকানা ইত্যাদি, পরিচয়, এরপর হচ্ছে বনাম হচ্ছে বিবাদীর নাম, পরিচয়, ঠিকানা, এগুলো। এরপর হচ্ছে মোকদ্দমার বিষয়, যেটা উল্লেখ করা আছে টাকা আদায়ের মোকদ্দমা, যেটাকে আমরা বলছি মানি স্যুট। এরপর মোকদ্দমার মূল্যমান 66,97,755 টাকা, এটা হচ্ছে আপনার মোকদ্দমার মূল্যমান, অর্থাৎ এত টাকা আদায়ের জন্য মামলাটি দায়ের করেছে। এটাই হবে মোকদ্দমার মূল্যমান, মোকদ্দমার তায়দাদ, একই বিষয়। এরপরে যথারীতি যে পয়েন্টে আমি বলেছিলাম যে চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, সেটা হচ্ছে অপশনাল। যেমন দরখাস্তকারী / বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে 1 নম্বরে দেখেন, বাদী মোহাম্মদ সোহানুর রহমান বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান তাসনিম কর্পোরেশন ও এক্সেল ইন্টারন্যাশনালের মালিক বটে। পক্ষান্তরে 1 নং বিবাদী অশোক কুমার কেজরিওয়াল RX কোম্পানির চেয়ারম্যান ও CEO এবং 2 নং বিবাদী RX কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হইতেছেন বটে। তার মানে তাদের প্রাথমিক পরিচয়। এরপর আমরা চলে যাব ঘটনার সূত্রপাতে, এরপর মূল ঘটনা। আশা করি আপনাদের ঘটনার সূত্রপাত এবং মূল ঘটনা দুটোই মনে আছে। তারপর আমি বলে যাচ্ছি, যেহেতু বিবাদীদ্বয়ের ব্যবসা প্রতিষ্ঠান RX কোম্পানির সহিত বাদীর ব্যবসা প্রতিষ্ঠান তাসনিম কর্পোরেশন ও এক্সেল ইন্টারন্যাশনালের বিগত 2018 সাল হইতে ব্যবসায়িক সম্পর্ক বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান, সেহেতু উক্ত সম্পর্কের সূত্র ধরিয়া বিবাদীদ্বয়ের ব্যবসা প্রতিষ্ঠান RX কোম্পানি বাদীর ব্যবসা প্রতিষ্ঠান তাসনিম কর্পোরেশন ও এক্সেল ইন্টারন্যাশনালের নিকট হইতে বিভিন্ন সময় বাকিতে পণ্য ক্রয় করিত এবং পরবর্তীতে বিবাদীদ্বয় বাদীকে চেকের মাধ্যমে ও ব্যাংক অ্যাকাউন্টে
ট্রান্সফারের মাধ্যমে বকেয়া টাকা পরিশোধ করিত। বাদী 11/4/2018 তারিখ হইতে 9/6/2024 তারিখ পর্যন্ত 300টি চালানের মাধ্যমে সর্বমোট 5,31,49,055 টাকার পণ্য বিবাদদ্বয়ের RS কোম্পানির নিকট বিক্রয় করিয়াছেন, যাহার চালান ও বিলের কপি বাদীর সংরক্ষণে আছে। অন্যদিকে বিবাদীদ্বয় 13/6/2024 তারিখ পর্যন্ত চেক ও বাদীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করিয়া আসিতেছিলেন, কিন্তু বিবাদীদ্বয় বিগত 13/6/2024 তারিখ হইতে বাদীর পাওনা টাকা পরিশোধ করা বন্ধ করিয়া দেয়। তার মানে হচ্ছে তাদের মধ্যে লেনদেন চলছিল, টাকা পয়সা দিচ্ছিল, কিন্তু আপনার অনেকগুলো টাকা বকেয়া পড়ে এবং একটা পর্যায়ে গিয়ে বিবাদীদ্বয় আর কোনো ধরনের টাকা পরিশোধ করে না। নিম্নে 11/4/2018 তারিখ হইতে 13/6/2024 তারিখ পর্যন্ত বাদীর সাথে বিবাদীদ্বয়ের পণ্য বিক্রয়ের এবং লেনদেনের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হলো। এখানে আমরা চার্ট আকারে একদম বিস্তারিত ছক দিয়েছি, কিন্তু পরীক্ষার হলে আপনারা এরকম দিতে পারবেন না, আপনারা শর্ট করে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের এরকম করে বর্ণনা দেওয়া সম্ভব হবে না। সংক্ষিপ্ত আকারে একটা ছক আকারে বা আপনার আরজির শেষে যে তফসিল দেওয়া হয় সেই তফসিলেও আপনি এগুলো উল্লেখ করে দিতে পারেন, যে মূলত প্রোডাক্টের ধরন, কত টাকার লেনদেন, কত টাকা বাকি, এটা সংক্ষিপ্তভাবে। তারপর আমরা স্ক্রিনে দেখাচ্ছি যে এক নজর করে যে আমরা মূলত এইভাবে ছক আকারে সবগুলো লেনদেন, চালান নম্বর, কত টাকা বকেয়া, কি সবগুলো বিষয় কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এই আরজিতে। আমি শুরুতে বলেছি এটা কিন্তু একটা রিয়েল ফ্যাক্ট, এবং এটা আপনারা যে আরজিটা দেখতে পাচ্ছেন এটা কোর্টে পেশকৃত, অর্থাৎ এই আরজিটাও কিন্তু রিয়েল। তো এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পয়েন্ট যেখানে উল্লেখ করা আছে, যেহেতু বাদী বিগত 9/6/2024 তারিখ পর্যন্ত বিভিন্ন চালানে বিবাদীদ্বয়কে 5,31,49,055 টাকার পণ্য সরবরাহ করে, এবং যেহেতু বিবাদী 13/6/2024 তারিখ পর্যন্ত পৃথক পৃথক চালানের বিপরীতে বকেয়া পরিশোধ না করে বিভিন্ন তারিখে সমষ্টিগতভাবে 4,64,51,300 টাকা পরিশোধ করিয়াছেন। সুতরাং সর্বশেষ হিসাব অনুযায়ী বিবাদীদ্বয়ের নিকট বাদীর বকেয়া টাকার পরিমাণ হলো 66,97,755 টাকা। তার মানে তাদের মধ্যে যে লেনদেন হলো, সর্বশেষ হিসাব নিকাশ করে বাদী কত টাকা পাবে? 66,97,755 টাকা বাদী পাবে, যা বিবাদীদ্বয় পরিশোধ করেনি। এরপরে যেহেতু বাদী বিগত 19/1/2025 তারিখে তাসনিম কর্পোরেশনের প্যাডে লিখিত নোটিশ মারফতে বিবাদীদ্বয়কে 30 জানুয়ারি 2025 তারিখের মধ্যে বাদীর সমুদায় পাওনা টাকা পরিশোধের অনুরোধ জানান, বিবাদীদ্বয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান RS কোম্পানির অ্যাকাউন্ট অফিসার ইকবাল খান উক্ত নোটিশ রিসিভ করেন, এবং উক্ত নোটিশ প্রাপ্ত হয়েও বিবাদীদ্বয় যেহেতু বাদীর পাওনা টাকা পরিশোধ করা থেকে বিরত থাকেন, সেহেতু বাদী বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠাতে বাধ্য হন। এরপরে যেহেতু বাদী 1/8/2025 তারিখে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে রেজিস্টার্ড ডাকযোগে বিবাদীদ্বয়ের নিকট লিগ্যাল নোটিশ প্রেরণ করেন এবং নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে বাদীর পাওনা 66,97,755 টাকা পরিশোধ করিতে অনুরোধ করেন, এবং উক্ত লিগ্যাল নোটিশ বিবাদীর কোম্পানি থেকে রিসিভ করিলেও উক্ত নোটিশের কোনো জবাব প্রদান না করায় বিবাদীদ্বয় টাকা পরিশোধ করবে না মর্মে প্রতীয়মান হয়, সেহেতু অত্র মোকদ্দমা দায়েরের কারণ উদ্ভব হয়। তার মানে মূল ঘটনার পর আপনাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে নালিশের কারণ উদ্ভব, কবে হলো, কিভাবে হলো। আর এই ফ্যাক্টে আমরা দেখতে পাই যে লিগ্যাল নোটিশ দিয়ে আপনার নির্দিষ্ট সময় দেওয়া পর তারপরেও যখন কি হয় যে বিবাদীদ্বয় টাকা পরিশোধ না করে, তখন মূলত মামলার কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়। এরপর আমরা দেখতে পাই যে উল্লিখিত ঘটনা RX কোম্পানির ঠিকানা 5239 রোড নং 35A গুলশান 2 ঢাকা বিগত 1/8/2025 তারিখে মামলার কারণ উদ্ভব হয়ে এখনও বিদ্যমান আছে, এবং যা আপনার আদালতের এখতিয়ারাধীন। অর্থাৎ এখানে একসাথে দুটো বিষয়, যে মামলার তামাদি মেয়াদ আছে সেটা বোঝানো হচ্ছে, যেহেতু গত 1/8/2025 তারিখে মামলার কারণ উদ্ভব হয়েছে, এখনও বিদ্যমান, তার মানে মামলার তামাদি মেয়াদ চলমান। আর হচ্ছে আপনার কোম্পানির যে ঠিকানা, যেটা ঘটনাস্থল, সেটা এই আদালতের এখতিয়ারাধীন। এরপরে হচ্ছে আপনার মোকদ্দমার মূল্যমান, কোর্ট ফি, এইগুলো যেহেতু আদালতের এখতিয়ার আমরা দেখিয়েছি। এরপর আমরা দেখব আর্থিক এখতিয়ারের বিষয়টা। অত্র মোকদ্দমার মূল্যমান 66,97,755 টাকা ধার্যে সর্বোচ্চ কোর্ট ফি দাখিল করা হলো, অর্থাৎ কোর্ট ফি দাখিলের বিষয়টা উল্লেখ করা হলো যে এত টাকার মামলা এবং সেটার মূলে কোর্ট ফি দাখিল করা হয়েছে। এরপরে হচ্ছে প্রার্থনা, অর্থাৎ আপনি এই ঘটনার প্রেক্ষাপটে আদালতের কাছে কি প্রার্থনা করেন। উপরোক্ত বর্ণনা ও কারণে বাদী প্রার্থনা করেন বাদী পক্ষে ও বিবাদীগণের বিরুদ্ধে 66,97,755 টাকা পাওনা মর্মে ডিক্রি দিতে। এরপরে
মোকদ্দমার যাবতীয় খরচের ডিক্রি বাদীগণের অনুকূলে এবং বিবাদীগণের প্রতিকূলে দিতে। এরপরে বাদী আর যা যা প্রতিকার ইকুইটি মোতাবেক পাইতে হকদার তার আদেশ দিতে। তার মানে এখানে সহজ করে বললে প্রার্থনা হচ্ছে যে পাওনা টাকা সেটার ডিক্রি পাওয়ার জন্য, পাশাপাশি মামলার জন্য যে খরচ সেই খরচের ডিক্রি পাওয়ার জন্য, যে আমি যেন খরচগুলো পাই, অর্থাৎ বাদী যেন সেই খরচগুলো বিবাদীর নিকট থেকে পায় সেটা, এবং আরও যদি কোনো প্রতিকার থেকে থাকে সেটাও আদালত কাছে প্রার্থনা করা হলো। এরপরে যেহেতু তফসিল দেওয়া হয়নি এখানে, কারণ হচ্ছে আমরা যেহেতু মাঝখানে ছক আকারে দিয়েছি, যদি মাঝখানে ছক আকারে না দিতাম তাহলে কিন্তু শেষে তফসিল আকারে এটা প্রকাশ করতে হতো। সর্বশেষ হচ্ছে সত্যপাঠ, ভেরিফিকেশন। উপরোক্ত বিবরণ সত্য ও সঠিক জানিয়া নিযুক্ত বিজ্ঞ আইনজীবীর চেম্বারে বসিয়া অত্র সত্যপাঠে সই স্বাক্ষর করিলাম, ইতিতাং সত্যপাঠকারী স্বাক্ষর থাকবে নিচে। এখন আপনাদের মধ্যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কখন হলফনামা হবে, কখন সত্যপাঠ হবে, এটা আপনারা বিভ্রান্ত হয়, যে বুঝে উঠতে পারেন না। মনে রাখার সহজ উপায় হচ্ছে আরজির ক্ষেত্রে সবসময় সত্যপাঠ হবে, আর যখন আবেদন তখন হবে হলফনামা, অর্থাৎ এফিডেভিট। সত্যপাঠ আর হলফনামা দুটো আলাদা। সত্যপাঠের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তির বরাবর গিয়ে আদালতের আপনার কোনো অফিসারের কাছে গিয়ে কোনো ধরনের কোনো হলফ করতে হচ্ছে না। এটা হচ্ছে আপনি শুধু সত্যপাঠ করে স্বাক্ষর দিচ্ছেন, আইনজীবীর চেম্বারে বসে সত্যপাঠ করছেন এবং আপনি স্বীকার করছেন ঘটনাগুলো সত্য। আর হলফনামার ক্ষেত্রে আপনার হলফকারী যে অফিসার তার সামনে আপনাকে যেতে হবে, তারপর ওখানে আপনাকে ঘোষণা দিতে হবে যে ঘটনা সব সত্য, আপনি সেটা বিশ্বাস করেন, এবং এটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যায়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের একটি দেওয়ানি মোকদ্দমার আরজি। আমরা দেখলাম যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে কোন বিষয়গুলো মেনটেন করে এই আরজিগুলো আপনার লিখতে হয়। এখন আপনি যদি এই ফরম্যাটটা পারেন, মানি সুটের বদলে যদি আপনার দখল পুনরুদ্ধারের মোকদ্দমা আসে আপনি কিন্তু তখনও পারবেন। অল্প কিছু বিষয় পরিবর্তন হবে, বাকি সব বিষয় কিন্তু একই রকম থাকবে। তাহলে আপনার জন্য সবচেয়ে কঠিন কোনটা? মূল ঘটনা লেখাটা। আর মূল ঘটনা কেন কঠিন হয়? কারণ হচ্ছে একটা ধারার আলোকে আপনি যখন একটা ঘটনা তৈরি করেন তখন আপনার কল্পনা শক্তিটা বেশি থাকতে হয়, যেন আপনি এটা কি করতে পারেন, নিজের মতো করে লিখতে পারেন। যেমন দখল পুনরুদ্ধার, এই শব্দটা শোনা মাত্রই আপনাকে যখন একটা ঘটনা লিখতে বলা হবে, আপনাকে তাহলে এইভাবে একটা ঘটনা তৈরি করতে হবে যে একজন ব্যক্তি দখলে ছিল আর একজন ব্যক্তি তাকে বেদখল করে দিল। এই যে এই বাক্যটুকুই আপনি কি করবেন, আরেকটু বিস্তারিত ঘটনা আকারে এবং বর্ণনা আকারে লিখতে হবে। এইটুকুনি যা কষ্ট। কিন্তু যখন আপনি কয়েকটা আরজি লিখে ফেলবেন তখন কিন্তু এটা আপনার কাছে আর কঠিন মনে হবে না, তখন আপনার কাছে অনেক বেশি সহজ মনে হবে। আর বোনাফাইড ল একাডেমি আপনাদের জন্য আয়োজন করেছে জন্য স্পেশাল একটি কোর্স, যেখানে আপনাদেরকে এই ড্রাফটিং বিষয়ে শেখানো হবে, অনেকটা হাতে কলমে শেখানোর মতো। কারণ যেহেতু কোর্ট প্র্যাকটিসের অভিজ্ঞতার আলোকে এই ড্রাফটিংগুলো সাজানো হয়েছে, লেখা হয়েছে, এবং সহজ সাবলীল ভাষা, যেটা আপনারা এতক্ষণ দেখলেন, এই সহজ সাবলীল ভাষা হওয়ার জন্য সহজে মনে থাকবে, এবং কোনটার পর কোনটা কেন লিখলেন, কোন চেইনগুলো মেনটেন করতে হবে, এখানে আদালতের নামের সাথে আপনার হচ্ছে আর্থিক এক্তের বিষয়ে কোথায় কানেক্টেড, আঞ্চলিক এক্তের সাথে আদালতের নামের কোথায় কানেক্টেড, এই বিষয়গুলো কিন্তু যখন আপনি এভাবে ড্রাফটিংগুলো পড়বেন তখন কিন্তু আপনি ইনশাল্লাহ পারবেন। আর বোনাফাইড ল একাডেমি যে স্পেশাল কোর্সটি চালু করেছে সেই কোর্সে আপনাদেরকে শেখানো হবে ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্ন, সাথে বিশ্লেষণমূলক প্রশ্নেরও আপনাদের গাইডলাইন দেওয়া হবে। ক্লাস শুরু হবে 20 এপ্রিল থেকে, কিন্তু আপনাদের জন্য আছে দারুণ একটি সুযোগ। আপনারা যদি 10 এপ্রিলের মধ্যে ভর্তি হন তাহলে আপনার 50% ছাড়ে মাত্র 4000 টাকায় ভর্তি হতে পারছেন। তার মানে হচ্ছে আমাদের এই কোর্স ফি হচ্ছে 8000 টাকা, সেটা আমরা অর্ধেক করে মাত্র 4000 টাকা এই কোর্সটি করার সুযোগ দিচ্ছি যদি আপনি ভর্তি হন 10 এপ্রিলের মধ্যে। শুধু তাই নয়, আপনাদের জন্য আছে আরও একটি অফার, সেটা হচ্ছে বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত যে স্পেশাল হ্যান্ড নোট, সেই হ্যান্ড নোটটিও কিন্তু আপনি ফ্রি পাবেন যদি আপনি আমাদের এই কোর্সে ভর্তি হন। তার মানে 1500 টাকা মূল্যের হ্যান্ড নোটটিও কিন্তু ফ্রি পাচ্ছেন। তার মানে হচ্ছে এটা আপনাদের জন্য অনেক দারুণ একটা সুযোগ। আবার এই হ্যান্ড নোটের বিষয়টিও কিন্তু না বললে নয়, এই হ্যান্ড নোটে আপনারা পাচ্ছেন ড্রাফটিংয়ের আলাদা একটি নোট, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা নোট, ড্রাফটিংয়ের জন্য আলাদা নোট। সিভিল এবং ক্রিমিনাল যে ড্রাফটিং আছে সবগুলো সহজ সাবলীলভাবে আমরা লিখেছি, আর সেটা আপনাদের এই যে ড্রাফটিংয়ের যে নোট সেটাতে আপনারা পাবেন। তাহলে এই কোর্সে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দেরি না করে 10 এপ্রিলের মধ্যে ভর্তি হয়ে যাবেন। ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।